প্রথমবার কাশ্মীরে এসে পেহেলগাঁওয়ে দাঁড়িয়ে জাস্ট একটা ওয়াও ফিলিংস আসছে, দারুণ, একদম এক কথায় অসাধারণ। এবারের কাশ্মীর ট্রিপে হাওড়া থেকে আমাদের প্রথম ট্রেন ছিল 12301 হাওড়া রাজধানী এক্সপ্রেস। 20শে মার্চ শুক্রবার বিকেল 5টায় রাজধানী চেপে আমরা পৌঁছলাম পরদিন সকাল 10:30টায়। পরের ট্রেন সন্ধ্যা 7টায়, মাঝে বেশ খানিকটা সময়। তো এই সময়টা আমরা রেস্ট নিলাম দিল্লি মেট্রো পরিচালিত পড হোটেলে। 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই সামান্য হাঁটলেই দিল্লি মেট্রো পরিচালিত এই বাঙ্ক বেড সার্ভিস। আসুন ছোট্ট করে দেখাই ব্যাপার স্যাপার কেমন। রিসেপশনে পেপারওয়ার্ক মিটিয়ে এসি রুমের মধ্যে এই ধরনের একাধিক বাঙ্ক বেড ভাড়া পাওয়া যায়। অনেকে অনেক বেশি সময়ের জন্য ভাড়া করলেও আমার মনে হয় অল্প সময়ের জন্য এই সার্ভিস একদম উপযুক্ত। একদম নিট অ্যান্ড ক্লিন জায়গা, টয়লেটও অত্যন্ত পরিষ্কার এবং খাওয়া দাওয়ার মান বেশ ভালো। পড হোটেল থেকে বেরিয়ে সন্ধ্যে 7টায় চেপে পড়লাম 22461 শ্রী শক্তি এক্সপ্রেসে, যেটা একদম ভোর 5:40 আমাদের কাটরা স্টেশনে পৌঁছে দিল। এই হলো মাতা বৈষ্ণবদেবী স্টেশনের আপার ক্লাস ওয়েটিং রুম প্লাস শপিং লাউঞ্জ। এখানে আপনারা অর্ডার দিয়ে খাবার, চা, কফি, টোস্ট এগুলো খেতে পারেন এবং সঙ্গে বিশ্রামও নিতে পারেন। আমরা এখানে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। প্রথমে আপনাদের টাকা দিয়ে এখানে রিসেপশন এরিয়া থেকে অর্ডার দিয়ে কুপন সংগ্রহ করতে হবে, দিয়ে ওই দূরে বিভিন্ন স্টল ওয়াইজ আপনাকে সেই কুপন দেখিয়ে সেখান থেকে খাবার নিতে হবে। তো 7:30 থেকে খাবার দেওয়া হয়। এখন সময় 7:02-3। তো আমরা এখানে চা ছাড়া তখন আর কিছুই পাইনি। আমাদের কাছে টুকটাক যা খাবার ছিল সেই দিয়ে আর চা দিয়ে আমরা চালিয়ে নিয়েছিলাম। কাটরা স্টেশনে এইখানেও রিটায়ারিং রুম রয়েছে। এর অনলাইন বুকিং হয় না, অন্তত এখনো পর্যন্ত হয় না। রেট চার্ট দেওয়া রইল, চাইলে এখানে এসে রুম বুক করা যায়। রিটায়ারিং রুম লাগোয়া সুভেনিয়ার শপ থেকে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, এমনকি ড্রাই ফ্রুটসও সংগ্রহ করা যায়। এইভাবেই ঘন্টা 2 কাটিয়ে আমরা হাজির হলাম আমাদের কাশ্মীরের লাস্ট ট্রেন ল্যাব 26401 বন্দে ভারতের সামনে। 8:10 ডিপারচার টাইম। গেট খুলল ওই মিনিট 10-15 আগে। কাশ্মীরের বন্দে ভারত যাত্রা রোমাঞ্চকর হবে এই ধারণা ছিল, কিন্তু আসলেই সেই অভিজ্ঞতা কেমন সেটা বলতে একটা আস্ত ভিডিও তৈরি করতে হবে। ঠিক 10 মিনিটের মাথায় আমরা পার হলাম ভারতের প্রথম ঝুলন্ত রেল ব্রিজ, আঞ্জি খাদ ব্রিজ। আরও 10 মিনিটের মাথায় এই 8:30 নাগাদ আমরা পৌঁছলাম রিয়াজি স্টেশন। আর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখলাম 8:45 পর, চেনাব ব্রিজ পেরোনোর সময়, যা আইফেল টাওয়ারের থেকেও বেশি উঁচু। প্রত্যেকটা দৃশ্য অদ্ভুত সুন্দর। চলন্ত ট্রেনের দৃশ্যই আমাদের বুঝিয়ে দিচ্ছিল আমরা কাশ্মীর পৌঁছে গেছি। ফাইনালি শ্রীনগর, কাশ্মীর পৌঁছলাম। বন্দে ভারত কাটরা ছেড়েছে 8:05, তো 8:05-ই পৌঁছেছে। 11:10 টাইম, তো 11:10-এই পৌঁছেছে। ভাইবস আসছে মনের ভেতর থেকে। যাব পেহেলগাঁও, গাড়ির ড্রাইভার অপেক্ষা করছে, চলুন রাস্তায় হিট করবে। শ্রীনগর স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন প্যামপোরের দিকে যাচ্ছি। বেরোনোর পর থেকে দৃশ্য শুরু হয়ে গেছে অনেকটা এরকম। সাইড দিয়ে দেখা যাচ্ছে সারি দিয়ে স্নো পিকড পাহাড়, আকাশটাও সেই রকম লাগছে। প্যামপোর বা পাম্পোর কাশ্মীরের এমন একটা জায়গা যেটা কেশর চাষের জন্য বিখ্যাত। কেশর যখন চাষ হয় না তখন অল্টারনেটিভলি এখানে সর্ষে চাষ হয়, যেমন এখন হয়েছে। তো রাস্তার দৃশ্য অসাধারণ। রাস্তার ভিউ অনেকটা এইরকম, পরিষ্কার রাস্তা। অন্তত এখনো পর্যন্ত আমরা ঝাঁ চকচকে রাস্তা পেয়েছি।
কোনো চড়াই উতরাই নেই, বাঁক নেই, এলিভেশন নেই, সুন্দর রাস্তা। আমাদের গাড়ির সারথি যিনি, উনি জানালেন গত দুদিন এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে এবং আজ থেকে এরকম সুন্দর আবহাওয়া শুরু হয়েছে। সো উই আর প্রুভড লাকি। এই ভিউ নিয়ে আমরা যাচ্ছি। প্যাম্পোরের সর্ষে খেতে দাঁড়ানোর কথা। হ্যাঁ, এই তো এইখানেই। দেখি কেমন লাগে আর আপনাদেরকেও দেখাই। এখানে আমাদের ড্রাইভার গাড়ি দাঁড় করিয়েছে, বললো এখান থেকে এই হলুদ সর্ষের ক্ষেত আর পাহাড়ের শ্রেণীর অদ্ভুত একটা দৃশ্য পাওয়া যায়। তো ওরা ঘুরতে যাচ্ছে সামনের দিকে। সব থেকে ভালো লাগছে আসলে পিছনের ল্যান্ডস্কেপটা। পেছনের ল্যান্ডস্কেপে পাহাড় আর সামনে সর্ষের ক্ষেত একটা অন্য মাত্রা এনে দিয়েছে। আমরা এবারে যেখানটায় দাঁড়িয়েছি সেখানে পুরোটাই মার্কেটটা হচ্ছে কেশরের মার্কেট। মোটামুটি ওদিক থেকে যখন আমরা আসছিলাম 2 কিলোমিটার দূর থেকেই ওই আমাদের যেমন শক্তিগড়ের ল্যাংচা হয় সেই রকমই কেশরের বিভিন্ন দোকান। তো আমাদের যিনি ড্রাইভার ভাই আছেন উনি আজকে এই দোকানটার সামনে দাঁড় করিয়েছেন, তার কেশর মহল। তো উনি বলছেন যে যদি একদম পিওর কেশর নিতে হয় তাহলে এই দোকানে বা এই অঞ্চলের কেশর নেওয়া সবথেকে ভালো। অন্যান্য জায়গায় খুব ভালো বা একদম ভালো বলতে আসল বা নকল, এখানে ভালো খারাপের ব্যাপার না, আসল বা নকল, আসল জিনিস কিনতে হলে এই সমস্ত জায়গা থেকেই কেনা ভালো। তো দোকানে যাই, কেমন কি দেখা যাক। এখানে সবই আছে মোটামুটি, আখরোট, জ্যাম, কেশর, তারপরে ওই দারচিনি, সবই এখানকার লোকাল মার্কেট থেকে তৈরি করা এবং তারপর সেগুলো এখানেই প্রসেসিং করে এই দোকানে বিক্রি হয়। তো এইখানে ড্রাই ফ্রুটস রয়েছে, এখানে কি রয়েছে, কাওয়া রয়েছে, সমস্ত সব ধরনের ফ্রুটস সব কিছুই এখানে পাওয়া যাবে। দোকানে কিছু কেনাকাটা করে আমরা আবার পেহেলগাঁওয়ের দিকে এগিয়ে চললাম। একটা জিনিস লক্ষ্য করছিলাম যে কাশ্মীরের সারা রাস্তা জুড়েই রয়েছে পাহাড়ের ল্যান্ডস্কেপ। দৃশ্য সব জায়গাতেই সুন্দর, শুধু অনন্তনাগ বলে জায়গাটা আমার একটু ঘিঞ্জি আর অপরিষ্কার লাগলো। বাকি সমস্ত রাস্তাই পুরো ছবির মতো সুন্দর। মনে হলো আমাদের ন্যাশনাল হাইওয়ের আকাশে কেউ যেন জল রঙে পাহাড়ের দৃশ্য এঁকে দিয়েছে। পেহেলগাঁওয়ের কাছাকাছি আসতেই এবার আমাদের সঙ্গ নিল লিডার নদী। আমাদের হোটেলটাও নির্বাচন করেছি নদীর একদম পাশেই। পেহেলগাঁও ট্যাক্সি স্ট্যান্ড পেরিয়ে আমাদের হোটেল ওই 1.5 কিলোমিটার মতো হবে। চলুন হোটেলে পৌঁছে হোটেলের ব্যাকইয়ার্ডটা দেখে নিই। শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে জাস্ট এই মাত্র আমরা পেহেলগাঁওয়ে ঢুকলাম। অসাধারণ ফিলিংস এই প্রথমবার কাশ্মীর এসে, তার ওপর এইরকম জায়গা, লিডার নদী পাশ দিয়ে বয়ে চলেছে। কি বলবো, একটা অন্য ধরনের অনুভূতি হচ্ছে। দারুণ জায়গা, নিঃসন্দেহে দারুণ। এগুলো ভিডিও দেখে বা ভাষায় ব্যক্ত করা যায় না, তবুও যতটা পারবো ততটাই শেয়ার করার চেষ্টা করব এবং নিজের ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও এই সমস্ত ভিডিওগুলোকে ধরে রাখবো। দারুণ লাগছে, অসাধারণ। কাশ্মীরে বা পেহেলগাঁওয়ে পৌঁছেছিলাম 22শে মার্চ রবিবার। সেই দিনটা রেস্ট নিয়েছিলাম। আজ হলো 23শে মার্চ সোমবার। প্ল্যান ছিল এবিসি পয়েন্ট অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি ঘোরার, কিন্তু রাস্তার কাজ চলছে বলে সি পয়েন্ট অর্থাৎ চন্দনবাড়ি বন্ধ। তাই অগত্যা 2টি পয়েন্ট দিয়েই কাজ চালাতে হবে। এখানে লোকাল সাইট সিইংয়ের জন্য লোকাল গাড়িই ভাড়া করতে হয়। আমরা স্করপিও নিয়েছিলাম, ভাড়া পড়েছিল ওই 1900 টাকা এই 2টো পয়েন্টের জন্য। হোটেল থেকেই আমরা গাড়ি ভাড়া করে চললাম প্রথমে বেতাব ভ্যালি দেখতে। প্রত্যেক পয়েন্টের জন্য এরা 1 ঘন্টা সময় দেয়, একটু বেশি কম হলে কিছু অসুবিধা নেই। যদি এর থেকেও বেশি সময় থাকতে হয় তবে প্রতি পয়েন্টে ঘন্টা প্রতি 400 টাকা করে বেশি দিতে হবে।
বেতাব ভ্যালির এন্ট্রি ফ্রি জনপ্রতি 100 টাকা। শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য আমরা দরদস্তুর করে মাথাপিছু 300 টাকায় এরকম হ্যান্ড কার্ড ভাড়া করলাম। পরে বুঝেছিলাম এর আদৌ কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, ভাড়া যখন করেই ফেলেছি তখন এই নতুন অভিজ্ঞতার একটু স্বাদ নেওয়া যাক চেটেপুটে। বেতাব সিনেমার নাম থেকে এই জায়গাটার নামকরণ হলেও সিনেমার সেই দৃশ্যের সঙ্গে আমি খুব কাছাকাছি মিল কিন্তু খুঁজে পেলাম না। কিন্তু জায়গাটা নিজের মতো করে সত্যিই সুন্দর। এবার আমার মেয়ের দাবি জিপ লাইন চড়াতে হবে। তো ঠিক আছে, ওর ইচ্ছাই পূর্ণ হোক। পার হেড 350 টাকায় কোমরে দড়ি বেঁধে আপনাকে 5-6 তলা ওপর থেকে দড়িতে চাকা লাগিয়ে ছেড়ে দেবে, আর আপনি ঝুলতে ঝুলতে পৌঁছে যাবেন দড়ির অন্য প্রান্তে। আর এই দিকে চলছে দড়ির ওপর সাইকেল রাইড। খরচ ওই একই, মাথা পিছু 350। তবে এই রাইডটা সাধারণত ছোটদের জন্যই হয়ে থাকে। এই যে পেছনে যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে বেতাব হাউস। বেতাব হাউস মানে এখানে যে শুটিং হয়েছিল তা নয়, এখানে অ্যাকচুয়ালি বেতাবের সিনেমার মতো স্টাইলে ঘর বানানো রয়েছে। এখন কেউ ভাড়া চাইলে ভাড়া দেওয়া হয় বা ফটো সেশন, ছবি তোলা হয়, দ্যাটস অল। আমি ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেখাচ্ছি যে বেতাব হাউসটা সামনে থেকে ঠিক কেমন দেখতে। এই হলো বেতাব ভ্যালির ট্রি হাউস পয়েন্ট। সিনেমায় দেখানো ট্রি হাউসের মতো একটু দেখতে লাগছে কিন্তু, বলুন। তো আপনারা যদি গাইডের সঙ্গে আসেন, তারা এখানে এসে আপনাকে কিছুটা টাইম দেবে যাতে আপনি ফটোশ্যুট করতে পারেন। তবে জায়গাটা যদি নির্জন হতো আর পুরো ভ্যালিটা যদি সবুজে ভরে থাকতো, তাহলে জায়গাটায় বসে বেশ খানিকটা সময় কাটিয়ে দিতাম আমরা। এখন আর কি করা যায়, ওই অল্প স্বল্প একটু ছবি টবি তুলে চলুন নেক্সট সামনে কি আছে দেখা যাক। এবারে আমরা যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে বেতাব ভ্যালির রিভার পয়েন্ট। এরা সব জায়গাকেই একটা পয়েন্ট বলে চালিয়ে দেয়। তো জায়গাটা আসলে কি, এই যে নদীটা, এই নদীটাও কিন্তু লিডার নদী, যেটা ভ্যালির মাঝখান দিয়ে ঝিরঝির ঝিরঝির করে বয়ে চলেছে। অন্যান্য সময় জলের পরিমাণ অনেক বেশি থাকলেও এখন নদীর প্রায় অর্ধেকটা চড়ায় ভর্তি। একদিক থেকে নদী এসে অন্য দিক দিয়ে বেরিয়ে চলে গেছে একদম ঠিক ভ্যালির মাঝখান দিয়ে। যদিও দিন 20 আগে এই নদী থেকেই এখানে বন্যা হয়েছিল, কিন্তু এখন জলের পরিমাণ অনেকটাই কম। তবে একটা কথা মানতেই হবে যে এই পাহাড় ঘেরা বিস্তীর্ণ ভ্যালির মাঝে এই লিডার নদী একটা আলাদাই সিনিক অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। ঘন্টাখানেকের মধ্যে ঘোরা কমপ্লিট। কিছু ছবি আর ভিডিও সঙ্গী করে আমরা চললাম আমাদের পরের গন্তব্য আরু ভ্যালি। দূরত্ব কম বেশি 16 কিলোমিটার। আরু ভ্যালির রাস্তা খুব সুন্দর। দাঁড়িয়ে আছি আরু ভ্যালিতে। আরু ভ্যালি অ্যাকচুয়ালি একটা মানে একদম এইরকম একটা প্লেন ল্যান্ড, আর চারপাশে পুরো পাহাড়ে ঘেরা, মানে পুরো বলতে 360 ডিগ্রি একদম পুরো পাহাড়ে ঘেরা। কাল পরশু বোধহয় বরফপাত হয়েছিল, এখানে কিছু বরফ পড়ে রয়েছে, দেখাচ্ছি। এটা জেকেটিডিসির একটা হাট, তো এখানে বরফ দেখা যাচ্ছে। বরফ কিছু রয়েছে, এটা আগেকার হয়তো 1-2 দিনকার আগেকার বরফ। তো এখানে বরফপাত হয়, ওখানেও কিছু বরফ জমে রয়েছে ওই সমস্ত জায়গায়। তো জায়গাটা সত্যি সুন্দর। ওখান থেকে একটা ঝর্ণার মতো নেমে আসছে, ওই দূরে দেখা যাচ্ছে কিনা মোবাইলে জানি না, ওই দূরে ঝর্ণার মতো একটা নেমে আসছে।
আর চারপাশের একদিকে সমস্ত বরফে মোড়া পাহাড়, সমস্ত। আমরা যেখানে গাড়ি রেখেছি, গাড়ি পার্ক করেছি, সেই গাড়ি পার্কের জায়গা থেকে এটা হাঁটা পথে প্রায় 10 মিনিট হেঁটে এরকম একটা পার্কে আসতে হয়। এই পার্কটার এন্ট্রি ফি মোটামুটি পার হেড 30 টাকা করে। এই পার্কের মধ্যে জেকেটিডিসিতে যারা থাকবে তাদের নিশ্চয়ই কোনো এন্ট্রি ফি লাগবে না, বাট এমনিতে এন্ট্রি করতে গেলে 30 টাকা করে পার হেড লাগছে। এই হলো আরু ভ্যালি। আরু ভ্যালিতে আমরা খুব বেশি সময় কাটাতে পারিনি। হঠাৎ করে মনে হলো ঠান্ডাটা বেশ খানিকটা বেড়ে গেল, মেঘে ঢেকে গেল চারদিক, আর শুরু হলো টিপ টিপ করে বৃষ্টি। হয়তো অপেক্ষা করলে স্নোফলের আশা ছিল, কিন্তু ওয়েদারটা আমাদের ঠিক ভালো লাগলো না। সুতরাং আমরা পার্কিংয়ের দিকে এগিয়ে চললাম পায়ে পায়ে। ভিডিওটা এই পর্যন্ত থাক, পরেরটা শুরু করব গুলমার্গের পথে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টপ টু ট্রিপ। ও ভালো কথা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।